বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ ভুটান সম্পর্কে। ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্রের দেশ। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় দ্রুক ইউল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে। দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটান উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও উত্তরবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উচ্চ ভূমি। সংস্কৃত ভাষায় ভোট বা ভোটান্ত বলতেও ভুটান দেশটিকে বোঝানো হয়। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে থিম্পু। ফুন্টসোলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল। 1600 শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে এর আবির্ভাব ঘটে। 1907 সালে ওয়াংচুক বংশ দেশটি শাসন করে। 1950-এর দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল। 1960-এর দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে, তবে এখনও এটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলির একটি। নামকরণ: ভুটানের নাম এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান, উচ্চভূমি হতে। অন্য মতে ভুটান এসেছে ভোটস আন্ত অর্থাৎ তিব্বতের শেষ সীমানা হতে, যেহেতু ভুটান তিব্বতের ঠিক দক্ষিণে অবস্থিত। ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় ভুটান বিভিন্ন নামে খ্যাত ছিল, যেমন লো মন দক্ষিণের অন্ধকারাচ্ছন্ন রাজ্য, লো সেনদেনজং অর্থ সেনদেন সাইপ্রেস বৃক্ষমণ্ডিত দক্ষিণের রাজ্য, লোমেন খাজি অর্থাৎ দক্ষিণের রাজ্য যাতে 4টি প্রবেশপথ রয়েছে, ও লো মেনজং দক্ষিণের রাজ্য যেখানে ঔষধি বৃক্ষ পাওয়া যায়। ইতিহাস: ভুটানের প্রাচীন ইতিহাস সম্পর্কে সেখানে প্রচলিত পৌরাণিক কাহিনীর চেয়ে বেশি সুস্পষ্ট কিছু জানা যায় না। এখানে হয়তো খ্রিস্টপূর্ব 2000 অব্দেও বসতি ছিল, তবে 9ম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচলনের পরেই এলাকাটির সম্পর্কে আরও জানা যায়। সে সময় বহু তিব্বতী বৌদ্ধ ভিক্ষু পালিয়ে ভুটানে চলে আসেন। 1200 শতকে এখানে দ্রুকপা কাগিউপা নামের বৌদ্ধ ধর্মের একটি ধারা প্রতিষ্ঠিত হয়। এটিই বর্তমানে ভুটানের বৌদ্ধ ধর্মের প্রধান রূপ। ভুটানের বৌদ্ধ মন্দির ও ধর্মশিক্ষালয় দেশটির রাজনৈতিক ইতিহাসের উপর সবসময় প্রভাব ফেলেছে। 1616 সালে নগাওয়ানা নামগিয়াল নামের এক তিব্বতী লামা 3 বার ভুটানের উপর তিব্বতের আক্রমণ প্রতিহত করলে ভুটান এলাকাটি একটি সংঘবদ্ধ দেশে পরিণত হতে শুরু করে। নামগিয়াল বিরোধী ধর্মীয় গোষ্ঠীগুলিকে প্রধানত করেন, একটি ব্যাপক ও সূক্ষ্ম বিবরণ সমৃদ্ধ আইন ব্যবস্থা প্রচলন করেন এবং একটি ধর্মীয় ও সিভিল প্রশাসনের উপর নিজেকে একনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর অন্তর্কোন্দল ও গৃহযুদ্ধের কারণে পরবর্তী 200 বছর সাবদ্রুঙ্গের ক্ষমতা সীমিত হয়ে পড়ে। 1885 সালে উগিয়েন ওয়াংচুক শক্ত হাতে ক্ষমতা প্রয়োগে সক্ষম হন এবং ভারতে ব্রিটিশ প্রশাসনের সাথে সখ্যতা গড়ে তোলেন।
1907 সালে উগিয়েন ওয়াংচুক ভুটানের রাজা নির্বাচিত হন এবং ওই বছর ডিসেম্বরের 17 তারিখ সিংহাসনে আরোহণ করেন। তার উপাধি ছিল দ্রুক গিয়ালপো বা ড্রাগন রাজা। 1910 সালে রাজা উগিয়েন ও ব্রিটিশ শক্তি পুনাখার চুক্তি স্বাক্ষর করে, যেখানে ব্রিটিশ ভারত ভুটানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর প্রতিশ্রুতি দেয়। উগিয়েন ওয়াংচুক 1926 সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুক পরবর্তী শাসক হন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করে। 1949 সালে ভুটান ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে পথ নির্দেশনা নেবার ব্যাপারে সম্মত হয় এবং পরবর্তীতে ভারত ভুটানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয়। 1952 সালে জিগমে ওয়াংচুকের ছেলে জিগমে দর্জি ওয়াংচুক ক্ষমতায় আসেন। তার আমলে ভুটান পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং 1971 সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রে পরিণত হয়। তার সময়ই ভুটানে একটি জাতীয় সংসদ, নতুন আইন ব্যবস্থা, রাজকীয় ভুটানি সেনাবাহিনী ও একটি উচ্চ আদালত প্রতিষ্ঠা হয়। 1972 সালে 16 বছর বয়সে জিগমে সিংগিয়ে ওয়াংচুক ক্ষমতায় আসেন। তিনি আধুনিক শিক্ষা, সরকারের বিকেন্দ্রীকরণ, জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলির উপর জোর দেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের সামগ্রিক সুখের একজন প্রবক্তা। উন্নয়ন সম্পর্কে তার দর্শন কিছুটা ভিন্ন এবং ভিন্নতার কারণেই তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। তার আমলে ধীরে ধীরে ভুটান গণতন্ত্রায়নের পথে এগোতে থাকে। 2006 সালের ডিসেম্বর মাসে তিনি রাজার পদ ছেড়ে দেন এবং তার ছেলে খেসার নামগিল ওয়াংচুক ভুটানের রাজা হন। 2008 সালের 18 জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে। এই ঐতিহাসিক দিন থেকে ভুটানে পরম রাজতন্ত্রের সমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। রাজনীতি। ভুটান হলো একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ। এখানে বর্তমানে রাজতন্ত্র বিদ্যমান। ভুটানে অতীতে একটি পরম রাজতন্ত্র প্রচলিত ছিল। বর্তমানে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। ভুটানের রাজা, যার উপাধি ড্রাগন রাজা, হলেন রাষ্ট্রের প্রধান। মন্ত্রীদের একটি কাউন্সিল রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনা করে। সরকার ও জাতীয় সংসদ উভয়ের হাতে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত। এছাড়াও যে খেনপো উপাধি বিশিষ্ট দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, রাজার সবচেয়ে কাছের পরামর্শদাতার একজন। 2007 সালে একটি রাজকীয় আদেশ বলে রাজনৈতিক দল নির্মাণের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। বর্তমানে সংবিধানে দেশটিতে 2 দল বিশিষ্ট গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের কথা বলা হয়েছে। জিগমে খেসার নামগিল ওয়াংচুক বর্তমানে ভুটানের রাজা। ভুটানের আয়তন মাত্র 46,500 বর্গ কিলোমিটার। থিম্পু এর রাজধানী। এটি দেশের মধ্য-পশ্চিম অংশে অবস্থিত। অন্যান্য শহরের মধ্যে পারো, ফুন্টচোলিং, পুনাংখা, বুমোথং উল্লেখযোগ্য। ভুটানের ভূপ্রকৃতি পর্বতময়। উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতমালা, মধ্য ও দক্ষিণ ভাগে নিচু পাহাড় ও মালভূমি এবং দক্ষিণ প্রান্তসীমায় সামান্য কিছু সাভানা তৃণভূমি ও সমভূমি আছে। মধ্যভাগের মালভূমির মধ্যকার উপত্যকাগুলিতেই বেশিরভাগ লোকের বাস। ভুটানের জলবায়ু উত্তরে আলপীয়, মধ্যে নাতিশীতোষ্ণ এবং দক্ষিণে উপক্রান্তীয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড ডাকা হয়। বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটান প্রাণী ও উদ্ভিদের এক অভয়ারণ্য। এখানে বহু হাজার হাজার দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ভুটানের প্রায় 70% এলাকা অরণ্যাবৃত। এই অরণ্যই ভুটানের জীববৈচিত্র্য সংরক্ষণ করে চলছে
যুগ যুগ ধরে। অর্থনীতি। ভুটানের রাষ্ট্রীয় মুদ্রা গুলট্রাম এবং এর বিনিময় হার ভারতীয় রুপির সাথে সম্পর্কিত। ভুটানে ভারতীয় রুপির প্রচলন রয়েছে। ভুটানের অর্থনীতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র অর্থনীতিগুলির একটি। 2012 পর্যন্ত ভুটানের মাথাপিছু আয় ছিল $2,420 ভুটানের অর্থনীতি কৃষি, বনজ, পর্যটন ও ভারতে জলবিদ্যুৎ বিক্রির উপর নির্ভরশীল। জনসংখ্যার 55.4% জন্য কৃষিকাজ মূল জীবিকা সরবরাহ করে। কৃষিকাজ মূলত খামার এবং পশুপালন নিয়ে গঠিত। হস্তশিল্পগুলি বিশিষ্ট তাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্বত্য ও পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠেছে। সমুদ্র বন্দর না থাকায় ভুটান ব্যবসা বাণিজ্যের তেমন ভালো করতে পারেনি। ভুটানের কোনো রেলপথ নাই, যদিও ভারতীয় রেলপথ 2005 সালের জানুয়ারিতে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় দক্ষিণ ভুটানকে তার বিশাল নেটওয়ার্কের সাথে যুক্ত করার পরিকল্পনা করেছে। 2008 সালে ভুটান এবং ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, যা বিশ্বের যে কোনো বাজার থেকে ভুটানে আমদানি ও রপ্তানি শুল্ক ছাড়াই অনুমতি দেয় ট্রানজিটের মাধ্যমে। 1960 সাল নাগাদ ভুটানের সাথে চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের বাণিজ্য সম্পর্ক ছিল। শরণার্থীদের আগমনের ফলে চীনের সাথে তার সীমানা বন্ধ করে দেয়। শিল্প খাতটি একটি নবজাতক পর্যায়ে রয়েছে। যদিও বেশিরভাগ উৎপাদন কুটির শিল্প থেকে আসে, বৃহত্তর শিল্পগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং সিমেন্ট, ইস্পাত ও ফেরো অ্যালয় এর মতো কয়েকটি শিল্প স্থাপন করা হয়েছে। বেশিরভাগ উন্নয়ন প্রকল্প, যেমন রাস্তাঘাট নির্মাণ, ভারতীয় চুক্তি শ্রমের উপর নির্ভর করে। কৃষি উৎপাদনের মধ্যে চাল, মরিচ, দুগ্ধ পণ্য, বেকোয়েট, বার্লি, সাইট্রাস এবং ভুট্টা পাহাড়ি নিম্নভূমিতে হয়। শিল্পের মধ্যে রয়েছে সিমেন্ট, কাঠের পণ্য, প্রক্রিয়াজাত ফল, অ্যালকোহলযুক্ত পানীয় এবং ক্যালসিয়াম কার্বাইড। জনসংখ্যা। ভুটানের অধিবাসীরা ভুটানি নামে পরিচিত। 2005 সালের আদমশুমারি অনুযায়ী ভুটানে 6,72,425 জনের বাস। প্রতি বছর জনসংখ্যা 2% হারে বাড়ছে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 45 জন। ভুটানে দ্রুবকা জাতির লোক প্রায় 50%। এরপরেই আছে নেপালি ও অন্যান্য আদিবাসী বা অভিবাসী জাতি। দেশের প্রায় 3/4 লোক লামাবাদী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বাকিরা ভারত ও নেপালি ধারার হিন্দু ধর্ম পালন করে। জংখা ভুটানের সরকারি ভাষা। এছাড়া বুমথাং খা, সারচোপ খা ও নেপালি ভাষা প্রচলিত। ইংরেজি ভাষাতে শিক্ষা দেওয়া হয়। ভুটানের সাক্ষরতার হার প্রায় 60%। জনগণের প্রায় 94% কৃষিকাজে নিয়োজিত। বেকারত্বের হার 3.1%। জংখা ভাষা বা ভুটানি ভাষা ভুটানের সরকারি ভাষা। এছাড়াও এখানে আরও প্রায় 10টি ভাষা প্রচলিত। এদের মধ্যে বহু লক্ষাধিক বক্তা বিশিষ্ট নেপালি ভাষা অন্যতম। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। সংস্কৃতি। ভুটানের বাসিন্দারা মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। ভুটানের একটি সমৃদ্ধ ও অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা 20 শতকের মধ্যভাগ অবধি বিশ্বব্যাপী বিচ্ছিন্ন হওয়ার কারণে মূলত অক্ষত রয়েছে। পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হল দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। ভুটানদের ঐতিহ্য তার বৌদ্ধ ঐতিহ্যে গভীরভাবে বিস্তৃত। দক্ষিণ অঞ্চলে সর্বাধিক প্রচলিত হিন্দু ধর্ম ভুটানের দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী ধর্ম। সরকার দেশের বর্তমান সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বজায় রাখার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য এর জন্য ভুটানকে সর্বশেষ সাংগ্রি-লা হিসেবে উল্লেখ করা হয়েছে।
যদিও ভুটানের নাগরিকরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্বাধীন, অনেক বিদেশি ভুটানকে ভ্রমণযোগ্য হিসেবে দেখে। এটি অজনপ্রিয় গন্তব্য হওয়ার কারণে অন্যতম কারণ হলো ব্যয়, যা কঠোর বাজেটের পর্যটকদের জন্য বেশি। প্রবেশাধিকার ভারত, বাংলাদেশ ও মালদ্বীপের নাগরিকদের জন্য নিখরচায়, তবে অন্য সমস্ত বিদেশিদের ক্ষেত্রে ট্যুর অপারেটরের সাহায্যে সাইন আপ করতে হয় এবং তারা দেশে থাকতে প্রতিদিন প্রায় $250 দিতে হবে। যদিও এই ফি বেশিরভাগ ভ্রমণ, থাকার ব্যবস্থা ও খাবারের ব্যয় অন্তর্ভুক্ত করে। ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বের প্রথম দেশ। ভুটানের 2010 সালের তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধূমপান করা বা তামাক বিক্রি করা আইনত দণ্ডনীয় এবং অবৈধ। গণমাধ্যম 1960-এর দশকের প্রথম দিকে জিগমে দর্জি ওয়াংচুক মধ্যযুগীয় রাজতন্ত্রে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়া শুরু করেন। 1973 সালে প্রথম 30 মিনিটের জন্য বেতার সম্প্রচার করা হয়। টেলিভিশন সম্প্রচার আরম্ভ হয় 1990-এর দশকে। যদিও মাত্র কয়েকটি ধনী পরিবার তখন স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা কিনতে সক্ষম ছিল। 2000 সালে ইন্টারনেট সেবা চালু হয়। খাদ্য, ভুটানের প্রধান খাবার হলো লাল চাল, বাদামি চালের মতো, কিন্তু এতে বাদামি স্বাদ থাকে। ধানের একমাত্র প্রকার যেটি উঁচু এলাকায় জন্মায়। এছাড়া আছে বাজরা, ভুট্টা ইত্যাদি। পাহাড় অঞ্চলের খাবারের তালিকায় রয়েছে মোরগ, চমড়ি গাইয়ের মাংস, শুকনো গরুর মাংস, শুকনো মাংস, চর্বি এবং মেষ শাবক ইত্যাদি। স্যুপ এবং সিদ্ধ মাংস, চাল, ফার্ন, মসুর ডাল এবং শুকনো সবজি, লাল মরিচ ও পনিরের সাথে মশলা ইত্যাদি ভুটানের শীতকালের প্রিয় খাবার। দুগ্ধজাত খাবারের মধ্যে গরু, চমড়ি গাইয়ের দুধের তৈরি মাখন এবং পনির অত্যন্ত জনপ্রিয়। প্রকৃতপক্ষে বেশিরভাগ দুধ দিয়েই মাখন ও পনির বানানো হয়। জনপ্রিয় পানীয়ের মধ্যে আছে মাখন চা, কালো চা, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত আরা, ভাতের মদ, বিয়ার। জনপ্রিয় মশলার মধ্যে আছে এলাচ, আদা, থিঙ্গে মানে হচ্ছে সিচুয়ান মরিচ, রসুন, হলুদ ও কেওড়া। যখন কেউ খাবারের জন্য অনুরোধ করে তখন বলে মেশু মেশু এবং ভুটানের ভদ্রতা অনুযায়ী অপরজন বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে, তখন দ্বিতীয় ও তৃতীয়বার অনুরোধ করা হয়। ভুটান ভ্রমণ করার জন্য একটি সুন্দর জায়গা। ভুটানের ভূপ্রকৃতি প্রাকৃতিকভাবেই খুব সুন্দর। বজ্র ড্রাগনের দেশ নামে পরিচিত ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ। ভুটানের রাজার উপাধি ড্রাগন রাজা। স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ বলে দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড ডাকা হয়। ভুটানের 70% এলাকা অরণ্যাবৃত। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভুটান সম্পর্কে জানতে এই ভিডিওটি বারবার দেখুন এবং কেউ সাবস্ক্রাইব না করলে আবারও সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।